নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নুটি মন্তর। হাবু নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি। পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কি না হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবসের চপসের কুলুপ লাগানো আছে। পায়রাগাছির রোজা মানে ওঝা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর সব তালা গেল বেমালুম খুলে। এ কত লোকের সচক্ষে দেখা। রায়েদের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাপাতে লাপাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রাগাছির রোজা, মস্ত বড় নাম। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি। কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্তর শেখে। এ তার অনেক দিনের ইচ্ছে। এখন তার বয়স 18-19। যখন তার বয়স 14-15 তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুণিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল। এর মুঠো বাঁধা হাতের টাকা ওর হাতে গেল। এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। তাদের গাঁয়ের 2-4 লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল। ফেরবার পথে সন্ধ্যা হয়ে এসছে। ওর কিরকম গা ছমছম করতে লাগলো। কালী শ্যাকরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? কালী শ্যাকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে, আহা, ওসব তো সোজা। সোজা? কালী জ্যাঠা, খুব সোজা। কিরকম সোজা? ওসব মন্তরতন্ত্রের কাণ্ড। আমিও ইচ্ছে করলে পারি। তুমিও পারো? কেন পারবো না? একদিন করে দেখাবে জ্যাঠা? হুম, যা, সময় হলে দেখাবো। ও কিছুই নয়। কালী শ্যাকরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে। সোজাসুজি তাকে জানালে যে সে ওইসব খেলা শিখতে চায়। সাগরেদ হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক, মাথায় নরম বুরুশি দিয়ে চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি না কুচু করে বললেন, ওসব হয় না হে ছোকরা, হয় না। অনেক টাকার খেলা, অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেদ করি। হাবু বললে, প্রিমিয়াম কি? প্রিমিয়াম টাকা হে। টাকা পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বললে, আগে কত টাকা? 100 পারবে দিতে? আগে না, অত টাকা কখনো একসঙ্গে দেখিনি। তবে ফিরে যাও, এসব অমনি হয় না। কিছু কম করে নিন। 200 করে প্রিমিয়াম নি, তোমায় তো 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকার শিখিও দেবার ক্ষমতা নেই তার। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি আর সকলের ঘটে?
কেটে গেল বছর 3। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এই অজ পাড়া গাঁয়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে। ঠিক এই সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাঙ হয়ে গেল, লাফিয়ে লাফিয়ে পালালো। আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের 2 চাকার খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রঙিয়ে দিলে। হাবু সেখানে গিয়ে দাঁড়াতে লোকটা ওর মুখের দিকে চেপ ফিক করে হেসে বললে, কে? স্তম্ভিত ও ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। গাছতলায় লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে কত বড় আমবাগানের কোথাও নেই। 2 মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখলে 10 হাত দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বললে, আমাকে দয়া করুন। কি দয়া? পায়ে ঠেলবেন না এমন করে, আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর। এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল। হাবু একেবারে স্তম্ভিত। মাসে কোথা থেকে? এই কার্তিক মাসে? পাড়া গায়ে কোনো গাছেই এ সময় আম তো দূরের কথা, আমের বউলও নেই। পাকা আম ঝুড়ি খানেক তার সামনে। লোকটা বললে, খাবার জল? এই যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গা থেকে একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও, ভালো জল। হাবু কাতর সুরে বললে, আমায় সাকরেদ করে রাখুন। কি সর্বনাশ! সাকরেদ? আমি ওস্তাদ নই, আমায় দয়া করুন। লোকটা হি হি করে হেসে উঠল। ও কি! মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল, নীল, বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকটা কে? এর উত্তর লোকটা দিলে, বললে, পায়রাগাছি জানো? উত্তর দিকে, আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হাঁ করে রইল। ইনি তবে পায়রাগাছির সেই গুণিন? সবাই বলে উনি নুটি মন্তর জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করে বললে, আমায় দয়া করুন। পায়রাগাছির রোজা এবার সুর নরম করে বললে, শেখাতে পারি নুটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে। কত লোভের পথ খুলে যাবে দেখো। আচ্ছা রসো, দিচ্ছি তোমায় মন্ত্রটা শিখিয়ে। কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয়। খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে দিতে। সে যে চোর তা সে কখনো নিজেই জানতো না। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে। ও লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয়। হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল। বন্ধুর মা ওকে দেখে বললেন, উমা, হাবু, কোথা দিয়ে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে। এই মাত্র তো ঘরে বঁটি আনতে গিয়েছি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির ওপরের তলার খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে।
হাবু কৌতূহল বশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এলো। সেও অদৃশ্য, তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য, কেউ কিছু টের পেলে না। তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার সে কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান, কেন সে হার খাটের ওপর ফেলে রেখেছিল। অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর। তার উপর শুরু হলো নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো। কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে। এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি। বৌদিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন, তার উপর সে বাপের দেওয়া হার ছড়া খুঁজে ঘোর অপরাধে অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল, হারও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হার ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে। সেখান থেকে সেই মেয়েই প্রথম হার আবিষ্কার করলে। তখন কি হাসি তার মুখে! তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত। এ কি ভয়ানক প্রলোভন এসে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন। লোভ সামলাতে সামলাতে গলদঘর্ম। অদৃশ্য না হয়েও থাকা যায় না, অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র! মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিলে। পরক্ষণেই জাগলো অনুতাপ, তীব্র অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন! পায়রাগাছির রোজা এ কি সর্বনাশ তার করে গেল! কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না, কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর। নুটিমন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এভাবে কেটে গেল। কত খুঁজলে পায়রাগাছির রোজাকে, কেউ সন্ধান দিতে পারলে না। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রাগাছির রোজা সেই রকম ঢিল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। সন্ধান মিলেছে এতদিন পরে। ও ছুটে এগিয়ে কাছে গেল। ঢিল একটা ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো। একটা ঢিল 70 কাটা ধাড়ি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায়, গিয়ে ওর পায়ের ওপর পড়ল। রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে, কি হয়েছে? আমায় বাঁচান। কি ব্যাপার? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি, নুটিমন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল। এ আপনি ফিরিয়ে নিন। রোজা মৃদু মৃদু হেসে বললে, একবার মন্তর দিলে আর ফেরত হয় না। হাবু ভয় শিউরে উঠল। তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি, পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে? হাবু পা আঁকড়ে ধরে বললে, বাঁচান আমায়, আমি মরে যাব। তবে চাও না নুটিমন্তর? আগে না। রোজা হেসে বললে, তবে যাও, দিলাম না। মোটেই তোমাকে মন্তর দিইনি, পরীক্ষা করছিলাম। হাবু অবাক। সে কি কথা! 1 বছর ধরে তবে কিসের ভার বোঝা বয়ে মূল্য? সে কি বলতে যাচ্ছিল, রোজা হেসে বললে, মোটে 7 মিনিট কেটেছে। এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে। নুটিমন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম। আমি আজ 20 বছর এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি এর দায়িত্ব 7 মিনিটও নিতে পারলে না। হাবু বললে, তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হার চুরি করিনি, ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে। তবে আমি
না, মোটে তো 7 মিনিট কেটেছে। আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি। এই তো প্রথম তোমার সঙ্গে আমার আমবাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রা গাছির গুনিন হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল। শুনছিলেন বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নুটি মন্তর। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।